আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে ইতিহাস বই রয়েছে অতীত ও ঐতিহ্য, সেই ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এই অধ্যায়ে যে ভেবে দেখো খুঁজে দেখো অর্থাৎ অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরপত্র আমি দেখিয়ে দেবো এবং তোমরা কোন পাতাতে পাবে সেটাও দেখিয়ে দেবো। সেই সঙ্গে কিছু প্রশ্ন গুছিয়ে আমি সুন্দর করে তোমাদের লিখিয়েও দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের বলা হয়েছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1.1-এ দেখো, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান জেন আবেস্তা, মহাকাব্য, ঋগ্বেদ। এটা উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। তোমরা তোমাদের বইয়েতে 47 পাতাতে উত্তরটা পেয়ে যাবে। চলো আমরা একটু দেখে নেব। এই দেখো, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ। চলো আমরা চলে যাই পরের 1.2-এ। মেঘালিথ বলা হয় পাথরের গাড়ি, পাথরের সমাধি, পাথরের খেলনাকে। এটা উত্তর হয়ে যাবে পাথরের সমাধি। তোমরা তোমাদের বইয়েতে 61 পাতাতে উত্তরটা পেয়ে যাবে। চলো দেখে নিই আমরা। এই দেখো, মেঘালিথ হলো বড় পাথরের সমাধি। 1.3-এ দেখো, ঋগ্বেদে রাজা ছিলেন। অপশনে দেখো গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান, সমাজের প্রধান। এটা উত্তর হয়ে যাবে গোষ্ঠীর প্রধান। তোমাদের বইয়ে 52 পাতাতে তোমরা উত্তরটা পেয়ে যাবে। এই দেখো, রাজাকে বিশ্বপতি বা বিশ বা গোষ্ঠীর প্রধান বলা হয়েছে। 1.4-এ দেখো, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন রাজা, বিশ্বপতি, বাবা। এটা উত্তর হয়ে যাবে বাবা। তোমাদের বইয়েতে তোমরা 55 পাতাতে উত্তরটা পেয়ে যাবে। এই দেখো, পরিবারে ও সমাজে পিতা বা বাবাই ছিলেন প্রধান। এবার আমরা চলে যাব 2-এর দাগে। বলা হয়েছে দেখো, বেমানান শব্দটি খুঁজে লেখো। 2.1-এ দেখো, ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ। এখানেতে বেমানান হয়ে যাবে মহাকাব্য। তার কারণ হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ এগুলো সব হচ্ছে বেদের ভাগ। এটা আমরা পেয়ে যাব 47 পাতাতে। এই বেদের নামগুলো পেয়ে যাব আর মহাকাব্য পেয়ে যাব 49 পাতাতে। চলো আমরা একটু দেখে নিই। এই দেখো, 47 পাতায় ঋক, সাম, যজু, অথর্ব বেদের নাম রয়েছে এগুলো। পরে 49 পাতায় দেখো মহাকাব্য। 2.2-এ দেখো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি। এখানে বেমানান হয়ে যাবে নৃপতি। সেই সময় সমাজের যে ভাগগুলো ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তাই সেগুলো সমাজের ভাগের মধ্যে পড়ে যাচ্ছে। নৃপতি হয়ে যাচ্ছে রাজা, তাই নৃপতি হয়ে যাবে বেমানান। তোমাদের বইয়েতে তোমরা 61 পাতাতে উত্তরটা পেয়ে যাচ্ছ। চলো একটু দেখে নাও। এই দেখো, সমাজের যে ভাগগুলো রয়েছে, যে জাতিভেদ প্রথা যে সৃষ্টি হয়েছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা 61 পাতাতে পেয়ে গেলে। এরপর 2.3-এ দেখো, ইমানগাঁও, হস্তিনাপুর, কোশাম্বী, শ্রাবস্তি। এটা উত্তর হয়ে যাবে বেমানান হয়ে যাবে ইমানগাঁও। চলো আমরা একটু উত্তরটা দেখে নিই। এটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের বইয়ে 61 পাতাতে। এই দেখো, ইমানগাঁও বিখ্যাত মেঘালিথ কেন্দ্র। তার আগে এখানেতে দেখো, গ্রামীণ কৃষি সমাজ ছিল বলে জানা যায়। তারা মৃতদেহকে সমাধি দিত, এমনই একটা সমাজের খোঁজ পাওয়া গেছে মহারাষ্ট্রের ইমানগাঁওতে। এরপরে আমরা চলে যাব 2.4-এ। দেখো, উষা, অদিতি, পৃথিবী, দুর্গা। এর মধ্যে বেমানান হয়ে যাবে দুর্গা। উষা, অদিতি, পৃথিবী এগুলো সব বৈদিক যুগে দেবদেবীদের নাম। চলো আমরা একটু দেখে নিই। তোমাদের বইয়ে 57 পাতাতে রয়েছে।
এই দেখো, উষা, সরস্বতী, অদিতি, পৃথিবী প্রভৃতি ছিলেন উল্লেখযোগ্য দেবী। তাহলে সেই সময় দুর্গার উল্লেখ পাওয়া যায় না। উষা, অদিতি, পৃথিবী হলেন দেবী বৈদিক যুগের। দুর্গার নাম তখন পাওয়া যায় না, তাই দুর্গা হয়ে যাচ্ছে বেমানান। এরপরে দেখো, 3 দাগের বলা হয়েছে নিজের ভাষায় ভেবে লেখো 3-4 লাইনে। 3.1 দেখো, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? এই উত্তরটা তোমরা তোমাদের বইতে 57 পাতাতে পাবে। চলো আমি একটু দেখিয়ে দিই এবং আমি গুছিয়ে তোমাদের লিখিয়েও দেব। এই দেখো 57 পাতাতে রয়েছে, এখানে রয়েছে, সেই সঙ্গে এই জায়গাটাতেও রয়েছে। তবু আমি তোমাদের একটু গুছিয়ে লিখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। 3.1 দেখো, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? উত্তরে লিখবে যে ভারতের প্রাচীনতম গ্রন্থ বেদ হিন্দুদের কাছে এক পবিত্র ধর্মগ্রন্থরূপে পরিচিত। হিন্দুদের বিশ্বাস বেদ মনুষ্য দ্বারা রচিত নয়, তা হল ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী। ঈশ্বর প্রেরিত এই বাণী মুনি ঋষিরা শুনে শুনে কাল পরম্পরায় মনে রাখতেন বলে নাম শ্রুতি। বেদ প্রথমে লিখিত ছিল না, বংশ পরম্পরায় শুনে মুখস্থ রাখা হতো বলে একে স্মৃতিও বলা হয়। এবারে দেখো 3.2 প্রশ্ন, বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? এই উত্তরটা তোমরা তোমাদের বইতে 55 পাতাতে পেয়ে যাবে। একটুখানি দেখে নাও, এই যে 55 পাতাতে রয়েছে। তবু আমি তোমাদের গুছিয়ে একটু উত্তরটা লিখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 3.2 প্রশ্ন, বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? লিখবে যে আদি বৈদিক যুগে সমাজ 4টি ভাগে বিভক্ত ছিল না। পরবর্তী বৈদিক যুগে সমাজ 4টি ভাগে বিভক্ত ছিল। গুণ ও কর্মের ভিত্তিতে চতুর্বর্ণ প্রথা চালু হলো, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঋগ্বেদের 10ম মণ্ডলের অন্তর্ভুক্ত পুরুষ সূক্তের 12 ঋগ বা মন্ত্রে 4 বর্ণের উল্লেখ প্রথম পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে আদিপুরুষ ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা দুটি থেকে শূদ্রের সৃষ্টি হয়েছে। আচ্ছা, শূদ্র বানানটা তার অবশ্যই দীর্ঘ করে নেবে, হয়ে গেছে। ব্রাহ্মণ লিখবে যে যাগযজ্ঞ অধ্যয়ন ছিল ব্রাহ্মণদের বৃত্তি। ক্ষত্রিয় হচ্ছে, ক্ষত্রিয়রা রাজকার্যে, রাজ্য শাসন ও যুদ্ধকর্মে নিযুক্ত ছিল। বৈশ্য এই বর্ণভুক্ত মানুষের বৃত্তি ছিল কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা বাণিজ্য। শূদ্র লিখবে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণের মানুষের সেবা ও দাসত্বের কাজে নিযুক্ত ছিল শূদ্ররা। আর্যরা সমাজ কাঠামোর নিচের সারিতে তাদের ঠাঁই দিয়েছিল। ফলে জন্ম অনুসারে মানুষের পেশা নির্ধারিত হয়। আর 3.3 প্রশ্ন দেখো, বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়? এই 3.3 উত্তরটা তোমরা তোমাদের বইয়ে 57 পাতাতে পেয়ে যাবে। এই যে 57 পাতা, কোনখান থেকে লিখবে দেখো, এই যে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। মৌখিকভাবেই শিক্ষা চর্চা হতো। গুরু একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন, ছাত্ররা সেই পুরোটা শুনে আবৃত্তি করত ও মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের ওপরে বিশেষ জোর দেওয়া হতো। আর বৈদিক যুগের কোনো লিখিত খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। তারপর লিখবে যে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত, উপযুক্ত মনে করলে উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসেবে মেনে নিতেন। মেয়েদেরও যে উপনয়ন হতো
তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছ থেকেই ছাত্ররা শিক্ষা লাভ করতো, সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ছাত্রদের করতে হতো, ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপরে। এতটা উত্তর লিখে নেবে, এটা 57 পাতাতে রয়েছে। এরপরে দেখো 3.4 প্রশ্ন, আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা কি কোনো বদল হয়েছিল? বদল হয়ে থাকলে কেন তা হয়েছিল বলে মনে হয়? এই উত্তরটা তোমাদের বইয়ে 56 পাতাতে পেয়ে যাবে। চলো একটু দেখে নাও। এই দেখো, এখান থেকে এতটাও লিখতে পারো তোমরা যে আদি বৈদিক সমাজে অনেক নারী শিক্ষা লাভ করতেন, এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায়। যুদ্ধেও তারা অংশ নিতেন। ঋগ্বেদে কোথাও বাল্যবিবাহের কথা নেই, সতীদাহ প্রথার কথাও সেখানে পাওয়া যায় না। যজ্ঞেও নারীরা অংশ নিতে পারতেন। প্যারা চেঞ্জ করে লিখেছে, পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থাও খারাপ হয়েছিল। মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত। ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল। যুদ্ধে বা সমিতির কাজে মেয়েদের আর যোগ দিতে দেখা যেত না। এটাও লিখতে পারো, কিংবা আমি আরেকটু গুছিয়ে লিখে দিচ্ছি, তোমরা সেটাও দেখে নাও। 3.4 দেখো, আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার কি কোনো বদল হয়েছিল? বদল হয়ে থাকলে কেন তা হয়েছিল বলে মনে হয়? উত্তরে লিখবে যে আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার অনেক বদল হয়েছিল। বদলের কারণগুলো হলো, ঋগ বৈদিক সমাজে 1 নম্বরে লিখবে পুরুষের ওপর নির্ভরশীলতা। আদি বৈদিক সমাজে পুরুষ আত্মীয়ের ওপর নির্ভরশীল থেকে নারীকে তার অস্তিত্ব রক্ষা করতে হতো। বিয়ের আগে বাবা বা ভাই, আর বিয়ের পরে স্বামী বা ছেলের তত্ত্বাবধানে মেয়েদের জীবন কাটত। পরের পয়েন্ট লিখবে বিবাহ রীতি। আদি বৈদিক সমাজে জীবনসঙ্গী নির্বাচনে মেয়েরা স্বাধীনতা ভোগ করত। পরের পয়েন্ট গৃহস্থালী পরিচালনায় স্ত্রীর ভূমিকা। আদি বৈদিক সমাজে গৃহস্থালীর ব্যাপারে স্ত্রী ছিলেন সর্বময় কর্ত্রী। বৃহৎ সংহিতায় উল্লেখ রয়েছে যে নারীরা ছিলেন গৃহলক্ষ্মী। পরের পয়েন্ট গৃহের বাইরে মেয়েদের ভূমিকা। সামাজিক উৎসব অনুষ্ঠানে অবাধে যোগ দেওয়ার, এমনকি যুদ্ধে অংশগ্রহণের অধিকারও তাদের ছিল। পরের পয়েন্ট লেখো ধর্মীয় কাজে মেয়েদের ভূমিকা। সে যুগে লোমশা, জুহু, পৌলমী ও কামায়নীর মতো মেয়েরা ধর্মীয় সাধনাতেও বিশেষ সাফল্য দেখিয়েছিলেন। তারপর পয়েন্ট লেখো শিক্ষাক্ষেত্রে মেয়েদের ভূমিকা। ঘোষা, অপালা, বিশ্ববাড়া প্রমুখ মহিলা বিভিন্ন শাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বৈদিক মন্ত্র রচনা করেছিলেন। তারপর চলে আসবো আমরা পরবর্তী বৈদিক যুগে নারীর স্থান বা অবস্থা নিয়ে জানব। পয়েন্ট লিখবে যে কন্যা সন্তানের প্রতি অনীহা। পরবর্তী বৈদিক সমাজে পরিবারে কন্যা সন্তানের জন্ম কেউ চাইত না। ঐতরেয় ব্রাহ্মণে উল্লেখ রয়েছে যে কন্যা হলো অভিশাপ। পরের পয়েন্ট বিবাহ রীতির পরিবর্তনে নারীর অধিকার লোপ। পরবর্তী বৈদিক যুগে বাল্যবিবাহ, পুরুষের বহুবিবাহ ও পণপ্রথা নারীর জীবনকে দুর্বিষহ করে তোলে। পরবর্তী বৈদিক যুগে সমাজ পিতৃতান্ত্রিক হওয়ার জন্যই নারীর এইরূপ অবস্থা হয়েছিল। তাহলে আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে ইতিহাস বই রয়েছে অতীত ঐতিহ্য, তার 4র্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এই অধ্যায়ের আমি ভেবে দেখো খুঁজে দেখো অর্থাৎ অনুশীলনের উত্তরপত্র দেখে দিলাম। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর সকলে খুব ভালো থেকো।